হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এআরএন টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমি 2018 এই যে প্রিভিয়াস এইচএস পেপারটা সেটার ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিটটার সমস্ত প্রশ্নগুলো তোমাদের সলভ করাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 2019 এর পেপারটা সলভ করিয়ে দিয়েছিলাম। যারা যারা এখনো দেখোনি তারা হয় আই কার্ড থেকে নইলে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক থেকে ক্লাসটা অবশ্যই দেখো নিও। চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। বলেছে দেখাও যে একটি আহিত পরিবাহীর পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E সিগমা বাই এপসাইলন নট n ক্যাপ। আমরা দেখেই বুঝতে পারছি যে এটা গস থিওরেমের একটা অ্যাপ্লিকেশন। ফর্মটা দেখে মোটামুটি বোঝা যায়। আমি আগের ভিডিওতেই বলেছিলাম গস থিওরেম কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট থিওরেম, যেখান থেকে প্রশ্ন প্রত্যেক বছর পড়ে। চলো করে নেওয়া যাক। আমরা একটা যে কোনো পরিবাহী পৃষ্ঠ ধরে নিলাম, ধরো এর ক্ষেত্রফল হচ্ছে S। ওকে, তাহলে এর চারপাশে যদি আমি একটা যে কোনো আরবিটারি একটা বদ্ধতল ধরে নিই, তাহলে কি লিখতে পারি? E ডট ds সাইক্লিক ইন্টিগ্রেশন অফ ইকুয়াল টু q বাই এপসাইলন নট। ওকে, এবারে আমি এখান থেকে যেটা করতে পারি, e টা বাইরে বেরিয়ে যাবে, ধরো এটা কিছু থাকলো না, আর এই যে সাইক্লিক ইন্টিগ্রেশন অফ ds সেটা পড়ে থাকলো q বাই এপসাইলন নট হয়ে গেল। এবারে এই যে সাইক্লিক ইন্টিগ্রেশন অফ ds এটার মানে কি, টোটাল যে তলটা সেটা হচ্ছে s, তাহলে এটা হয়ে গেল q বাই এপসাইলন নট। তাহলে এখান থেকে যদি আমরা e বার করার চেষ্টা করি, তাহলে কি হয়ে যাচ্ছে? q বাই s ইনটু এপসাইলন নট। q বাই s যে পার্টটা সেটাকে আমরা লিখতে পারি সিগমা বাই এপসাইলন নট। এবারে আমাদের এখানে একটা ভেক্টর কোয়ান্টিটি প্রুফ করতে দিয়েছে, ভালোভাবে দেখতে পাচ্ছ। n ক্যাপটা হচ্ছে তলের সঙ্গে লম্ব একটা ভেক্টর, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি e ক্যাপ আর n ক্যাপ সমান হয়। কেন? তোমরা জানো যে কোনো পরিবাহীর পৃষ্ঠে কি হয়, এই যে তলটা আছে তলের সঙ্গে ইলেকট্রিক ফিল্ড সব সময় কি হয়, পারপেন্ডিকুলার হয়, লম্ব হয়। এটা তোমরা ভালোভাবেই জানো। তাই জন্য এখান থেকে e ভেক্টর আর n ক্যাপ এই দুটো আমরা কি করতে পারি, ইকুয়াল লিখতে পারি। অর্থাৎ এটা যদি শুধু ডিরেকশন ধরি তাহলে মাথায় ক্যাপ দিয়ে দিলাম। তাহলে ফাইনালি আমি যেটা লিখতে পারি, e ভেক্টর সমান সমান সিগমা বাই এপসাইলন নট ইনটু n ক্যাপ। খুব ইজি, বারবার বলছি প্রচন্ড ইজি। জিনিসগুলো ভালো করে দেখো, বোঝো, সমস্যা হলে অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞাসা করবে। ওকে, আমরা চলে আসি পরেরটা। বলেছে তড়িৎ বলরেখা কখনো বদ্ধ লুপ নয় কেন? তাহলে আমরা তড়িৎ বলরেখার বেসিকটা জানার চেষ্টা করি। সেটা হচ্ছে যে কোনো তড়িৎ বলরেখা সবসময় প্লাস কিউ থেকে শুরু হয় আর মাইনাস কিউতে এসে শেষ হয়। মানে ধরো এইখান থেকে এই যাবে বা এখান থেকে এই যাবে। এবার বদ্ধ লুপ হতে হলে অর্থাৎ একটা জায়গা থেকে শুরু হয়ে আবার সেই জায়গায় ফিরে আসছে, এটাকেই আমরা বদ্ধ লুপ বলি। তার মানে এটা কি, এখানেই প্লাস কিউ রাখতে হবে আবার এখানেই মাইনাস কিউ রাখতে হবে? এটা পসিবল নয়। একটাই জায়গাতে একটাই বিন্দুতে প্লাস কিউ আর মাইনাস কিউ রাখা সম্ভব নয়। কেন? প্লাস কিউ মাইনাস কিউ যদি একসঙ্গে রাখি দুটো মিলিয়ে তো নিউট্রাল হয়ে যাবে। একটা জায়গায় মাইনাস কিউ মানে কি? মাইনাস কিউ মানে ইলেকট্রনের আধিক্য আছে, এক্সেস অফ ইলেকট্রন। প্লাস কিউ মানে ডেফিসিট অফ ইলেকট্রন, সেখানে ইলেকট্রন কম আছে। তার মানে দুটো যদি একসঙ্গে জুড়ে যায় তাহলে কি হবে, ইলেকট্রন আদান প্রদান হয়ে যাবে আর সেই জায়গা বিস্তরিত হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কখনো পসিবল নয়। তাই জন্য তড়িৎ বলরেখা বদ্ধ লুপ নয়। ক্লিয়ার? আমরা চলে আসি এর পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভেতরে একটি কিউ আধান আছে, ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত? তাহলে এই আধানটা ঘনকের ভিতরেই আছে, কিচ্ছু যায় আসে না। তল কিরকম শেপ, অর্থাৎ গাউসিয়ান বদ্ধতল কিরকম শেপ হয়, কিরকম আকৃতি হয় তার উপর ডিপেন্ড করে না। যাই হোক তাতেই হয়ে যাবে কিউ বাই এপসাইলন নট। আমাদের শুধু দেখতে হবে গাউসিয়ান বদ্ধতল যেটা বা গসিয়ান যে ক্লোজড সারফেস তার মধ্যেই কিউটা আছে কিনা। তাহলে এখানে আমাদের প্লাস কিউ বলেছে, আমাদের প্লাস কিউ বাই এপসাইলন নট উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? আমরা চলে আসি পরেরটায়।
দুটি আহিত কণার মধ্যে দূরত্ব d হলে তাদের বিকর্ষণ বলা হয় 9 নিউটন। লিখে ফেলি F ইকুয়াল টু k q1 q2 ডিভাইডেড বাই কত d স্কয়ার, এটা হলে বলেছে কত 9 নিউটন। শুধু 9 লিখলাম, ইকুয়েশনে কোনো ইউনিট হয় না। এবারে f ড্যাশ ইকুয়াল টু কি বলেছে k q1 q2, বাকি সেম আছে, খালি দূরত্ব বেড়ে 3d হয়ে গেছে, তাহলে এটা 3d স্কয়ার হয়ে যাবে। কি লিখতে পারি k q1 q2 ডিভাইডেড বাই 9d স্কয়ার, তাহলে কি লেখা যায় 9 বাই 9 সমান সমান 1 নিউটন। একদম ইজি, ক্লিয়ার। আমরা চলে আসব এরপরে। বলেছে কোন বিন্দুতে বিভব v ইকুয়াল টু একটা দিয়ে দিয়েছে, লিখে ফেলি v ইকুয়াল টু মাইনাস x স্কয়ার y মাইনাস xz কিউব প্লাস 4। তড়িৎ ক্ষেত্রের প্রভাব হলো E নির্ণয় করতে বলেছে। ভালো করে E এর এক্সপ্রেশনটা দেখে নেবে। E ইকুয়াল টু মাইনাস, আমি কমন নিয়ে নিলাম, ডেল v ডেল x i ক্যাপ প্লাস ডেল v ডেল y j ক্যাপ প্লাস ডেল v ডেল z k ক্যাপ। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। ডেল মানে কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, মানে কি x ছাড়া বাকি সবকিছু কি হবে কনস্ট্যান্ট হবে। তাহলে প্রথমটাই করে ফেলি ডেল v ডেল x। দেখো এই পুরোটাকে যদি আমি x এর রেসপেক্টে করি তাহলে প্রথমটাই কি পড়ে থাকবে বলো 2xy, লিখে ফেলি সেটা। তাহলে কি হলো মাইনাস অফ 2xy, আগে লিখে ফেললাম, এখানে একটা মাইনাস সাইন হবে। এরপরে xz কিউব, সেটা করলে কি হবে z কিউব হবে, তাহলে প্লাস z কিউব হোল ইনটু i ক্যাপ হয়ে গেল। 4 এর তো করলে শূন্য হয়ে যাবে। এরপরে প্লাস মাইনাস কি হবে আমি জানি না, পরে দিচ্ছি। y এর রেসপেক্টে যদি করার চেষ্টা করি তাহলে দেখো মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। y এর রেসপেক্টে করলে এটা কত হয়ে যাবে x স্কয়ার, এটা কনস্ট্যান্ট, কোনো y নেই, তাহলে x স্কয়ার j ক্যাপ হয়ে গেল। এরপরে নেক্সট z এর রেসপেক্টে করলে একমাত্র এটা আছে মাইনাস 3x z স্কয়ার k ক্যাপ। তাহলে বারবার বলছি x এর রেসপেক্টে যখন করব x ছাড়া বাকি সবকিছু কনস্ট্যান্ট, অর্থাৎ এই যে z কিউব বাইরে বেরিয়ে এসেছে, x করলে x স্কয়ার করলে কত হয় 2x হয়, যেমন ভাবে হয় সেরকম, একদম ইজি। এবারে আমরা কি করব মাইনাস গুলোকে ম্যানেজ করে নেব। তাহলে মাইনাস যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে 2xy প্লাস z কিউব i ক্যাপ প্লাস x স্কয়ার j ক্যাপ প্লাস 3xz স্কয়ার k ক্যাপ। দেখে নাও এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, একদম ইজি, ক্লিয়ার হয়েছে। তাহলে এই ফর্মুলাটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট। কোথা থেকে এসেছে E ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল আর, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। এই আরটাকে আমরা x y z এ ভেঙে নিয়েছি, ওকে। আমরা চলে আসি পরের অঙ্কে। পরেরটাই কি বলেছে যে দেখাও যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমবিভব তলের উপর লম্ব। ভালো কথা, তাহলে কিভাবে করব একটু আগেই আমি বলছিলাম এই জিনিসটা। তাহলে সমবিভব তলের উপর লম্ব করেছে, আমরা একটা কাজ করে নিচ্ছি, আমরা এরকম ভাবে একটা তল ধরে নিলাম, ঠিক আছে। এবারে যদি এটা আমাদের একটা রিকোয়ার্ড তল হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ধরে নিচ্ছি, অনেকভাবে এটা প্রমাণটা করা যায়, যে কোনো ভাবে তোমরা করবে, কিছু যায় আসে না। এখানে যেভাবে করবো আমি সেটা হচ্ছে এমনি ক্ষেত্রে তো এরকম লম্ব হয়, আমি জোর করে ধরে নিচ্ছি যে এই জিনিসটা একটু বেঁকে আছে, ই এই দিকে আছে, ক্লিয়ার। তাহলে ই এর এই দিক বরাবর যদি এটা থিটা হয় তাহলে এই কম্পোনেন্টটা কত হবে ই cos থিটা হবে, আর এটা ধরো a, এটা ধরো b, ক্লিয়ার। তাহলে আমি এখানে কি লিখতে পারি, একটু আগে আমি দেখিয়েছি e ইকুয়াল টু মাইনাস dv dr, এটা লিখতে পারি। অর্থাৎ e cos থিটার সঙ্গে ab দূরত্ব গুণ করলে সেক্ষেত্রে আমি dv পেয়ে যাব, অর্থাৎ মাইনাস dv ইকুয়াল টু e cos থিটা ইনটু ab হয়ে গেল। দেখো dr টাকে ab ধরেছি, e টা হয়ে গেছে e cos থিটা, কারণ এই দিক বরাবর e cos থিটা কম্পোনেন্ট, এটা পেয়ে গেলাম। এবারে সমবিভব তল বলেছে, সমবিভব তল মানে কি dv সমান সমান 0, অর্থাৎ va ইকুয়াল টু vb।
এ বিন্দুর বিভব যা হবে বি বিন্দুর বিভব সেম হবে, পোটেনশিয়াল সেম হবে। তাহলে ডিভি 0, তার মানে 0 ইকুয়াল টু ই cos থিটা ইনটু এবি, তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছি cos থিটা ইকুয়াল টু 0, তার মানে থিটা 90 ডিগ্রি। থিটা 90 মানে কি? এটা এইরকম হবে, ইটা তার মানে এই দিকে থাকবে। ক্লিয়ার? এই প্রুফটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রুফ, যেটা বিভব চ্যাপ্টারে এটা কিন্তু একটা বিশাল ইম্পর্টেন্ট প্রুফ, এটা কিন্তু প্র্যাকটিস করবে। ক্লিয়ার? আমরা চলে আসছি এরপর, বলেছে একটা সার্কিট দিয়ে দিয়েছে, সার্কিট রিলেটেড প্রবলেমে স্টুডেন্টদের একটু সমস্যা হয়, তো আমরা করে ফেলি। 2018 পেপারটা একটু আনকমন পড়েছিল, তো আমরা একটু ব্যাপারটা দেখি। বলেছে যে ধারকে আধান ও সঞ্চিত শক্তির পরিমাণ নির্ণয় করো। ভালো কথা। তাহলে ধারকে আধান ও সঞ্চিত শক্তি বার করতে গেলে আমরা যেটা জানি C = 10 মাইক্রোফ্যারাড লিখে ফেললাম। তাহলে কত? 10 × 10⁻⁻6 ফ্যারাড, এটা আমরা জানি। এবারে আধান বার করতে গেলে Q = CV ফর্মুলা ইউজ করতে হবে। C জানি, ভিটা বার করতে হবে। তার মানে এই দুটো বিন্দুর মধ্যে বিভবটা আমাকে বার করতে হবে। কিভাবে বার করব? বার করে ফেলি। তাহলে দেখো 5 ওহম আর 10 মাইক্রোফ্যারাড কিসে আছে? সমান্তরালে আছে, প্যারালালি আছে। তাহলে 5 ওহমের মধ্যে দিয়ে যা বিভব হবে 10 মাইক্রোফ্যারাডের মধ্যে দিয়ে তাই বিভব হবে, একই পটেনশিয়াল হবে। তাহলে আমরা 5 ওহমের বিভবটা আগে বার করে নিচ্ছি। কি করে বার করব? আনুপাতিক ভাগাকার। 3 ইনটু কি হয়ে যাবে? দেখো আর আর ভি, ভি ইকুয়াল টু আই আর, তার মানে ভি সমানুপাতিক আর, তাই তো? তার মানে রোধ আর বিভব সমানুপাতিক। তাহলে আনুপাতিক ভাগাকারে কি হবে? যেটা ছিল সেটাই বসবে, অর্থাৎ 5/5 + 10 = 3 ইনটু 5/15, 5 3 15, 3 3 কেটে গেল, 1 ভোল্ট। তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে বিভব কত? 1 ভোল্ট। তাহলে লিখে ফেলছি C কত? 10 × 10⁻⁻6, আর V হচ্ছে 1, এক্ষুনি বার করে নিয়েছি। তাহলে 10 × 10⁻⁶ কুলম্ব। এবারে বলেছে সঞ্চিত শক্তির পরিমাণ। সঞ্চিত শক্তি কিভাবে বার করব? দেখো আমরা অনেক কিছু বার করে ফেলেছি, হাফ CV² দিয়ে বার করে ফেলব। কত হবে? হাফ ইনটু 10 × 10⁻⁶ ইনটু 1²। এটা কি বলেছে? সঞ্চিত শক্তি, মানে জুল হবে। তাহলে এটা কেটে গেল, 5 × 10⁻⁻6 জুল। তাহলে অঙ্কটা বারবার বলছি, যদি টাফ লাগে তাহলে বারবার দেখবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আমি আরেকবার অঙ্কটা রিক্যাপ করে দিচ্ছি। 10 মাইক্রোফ্যারাড আমরা জানি, বিভব যেহেতু বার করতে হবে এটা, তাহলে এই 5 ওহমের বিভব আর 10 মাইক্রোফ্যারাডের বিভব সেম হবে। এইটুকুর মধ্যে বিভব আর এইটুকুর মধ্যে বিভব ভাগ হয়ে যাবে, তিনটা ভাগ হয়ে যাবে, এখানে খানিকটা এখানে খানিকটা। এর মধ্যে বিভব কম হবে, এর মধ্যে বেশি হবে। 5 ওহমের বিভব কিভাবে বার করেছি? আনুপাতিক ভাগাকার করে বার করেছি। লব্ধাংশ যেরকম আমরা ছোটবেলায় করেছি ক্লাস 10, 1 ভোল্ট বেরিয়ে গেল। 1 ভোল্ট বেরিয়ে যাওয়ার পরে Q = CV বেরিয়ে গেল, তারপরে হাফ CV²। একদম ইজি। ক্লিয়ার? চলে আসবো আমরা আজকের শেষ অঙ্কে। শেষ অঙ্কটায় কি বলেছে? বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও একটু। Q আধান এবং C ধারকত্ব বিশিষ্ট 64টি জলকণা মিলিত হয়ে বড় জলকণা তৈরি করল। তাহলে ছোট ছোট এইরকম ভাবে 64টি জলকণা ছিল, সেটা মিলিয়ে একটা বড় তৈরি করেছে। তাহলে বড় জলকণার আধান কত হবে? অবভিয়াসলি 64Q। কেন? আধান সংরক্ষিত, আধান কোনো রকম নষ্ট হবে না। প্রত্যেকটা যদি এরকম স্মল কিউ করে হয়, তাহলে 64 ইনটু কিউ, সিম্পল একদম। বলেছে বড় জলকণার আধান বেরিয়ে গেছে, ধারকত্ব বার করতে হবে। ধারকত্ব হচ্ছে C ∝ R, এটা আমরা জানি। কেন? C = 4πε0 R SI তে, এটা আমরা ডিরাইভ করেছি। তাহলে C R এর সঙ্গে সমানুপাতিক, তাহলে R টা আমাকে বার করতে হবে। কি করে বার করব? 64 × 4/3 πr³ দেখো C ধারকত্ব বলে দিয়েছে, সমান সমান কত হয়ে যাবে? 4/3 × πR³। কি করলাম? প্রত্যেকটা ছোট ছোট গোলকের যে আয়তন ছিল তার সঙ্গে 64 গুণ করলাম, টোটাল আয়তন পেলাম।
সেই আয়তন আর এই আয়তন সমান হবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, r ইকুয়াল টু 8 ইনটু r, সরি এটা 4 হবে। 64 এর কিউব রুট করলে ঘনমূল করলে 4 হয়, তার মানে r যদি r এর 4 গুণ হয় তাহলে c যেটা হবে নতুন c ড্যাশ সেটা 4 গুণ হয়ে যাবে। যেগুলো ছোট ছিল তার ধারাকত্ব কত c বলে দিয়েছে, তাহলে নতুনটা যেটা বেরোলো সেটা 4c হবে। তাহলে এটা হবে 64 কিউব, এটা হয়ে যাবে 4c। একদম ইজি, ক্লিয়ার। তাহলে অঙ্কগুলো লজিকগুলো বুঝতে হবে কি করে হচ্ছে। অঙ্ক কিন্তু খুবই সোজা, বারবার বলছি, লজিক বুঝবে, জিনিসগুলো কিভাবে হচ্ছে বুঝবে, পরীক্ষায় সেম প্যাটার্নে অঙ্ক করবে। এই অঙ্ক হয়তো একটু ফিগার চেঞ্জ করে দিল, এখন ফিগার চেঞ্জ করে দিল বা সংখ্যা চেঞ্জ করে দিল সেটা তো কোনো বড় ব্যাপার নয়, অঙ্কটা বুঝতে হবে। ক্লিয়ার? তাহলে আজকের ভিডিও এত অবধি থাকছে, আমরা এরপরে আবার 2017 ভিডিও নিয়ে পরের ক্লাসে চলে আসবো। ততদিন পর্যন্ত তোমরা খুব মন দিয়ে ভালো করে ভিডিও দেখো, মন দিয়ে পড়াশোনা করো। অল দ্য বেস্ট।